রাত্রিকালীন ক্লাসে আজকে। তো ইউরোলজি নিয়ে আমরা 3টে আলোচনা করেছি, আজকে সম্ভবত শেষ ক্লাস ইউরোলজির। আজকের যে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব প্র্যাকটিক্যাল দিকটা বেশি আলোচনা করার, অন্তত আপনাদের সুবিধার জন্য বা বোঝার জন্য। যে সকল ক্লাসগুলো আগে হয়ে গেছে সেগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আগের যে সকল ক্লাসগুলো ছিল তাতে থিওরিটিক্যাল ভাগটা বেশি ছিল, কারণ সেটা সবসময় জানা দরকার। রোগের কারণ, রোগের উৎস এবং কি অবস্থায় রোগীটা আজকে দাঁড়িয়ে আছে, তার প্রয়োজন প্রয়োজন হিসেবে তার রেডিওলজিক্যাল টেস্ট বা তার প্যাথোলজিক্যাল টেস্ট আমাদের খুব জানা দরকার পড়বে। এই জন্যই জানা দরকার পড়বে যে কজেশন অফ দ্য ডিজিজ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে যখন সেটা ক্রনিক অবস্থায় গিয়ে পৌঁছে যায়, বারবার যখন এফেক্টেড হয়, এবং আমরা যদি কিউরেবল জায়গায় রুগীটাকে নিয়ে যেতে পারি, আসলে আজকে যে সকলগুলো আলোচনা করব কোনোটা কিন্তু কিউরেবল জায়গায় নিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকে না। তবু বলছি যে অন্তত আরেকটু সঠিক ওষুধ, আরেকটু ওয়েল স্প্রেড বা ওয়েল কি বলবো এটাকে প্রুভড মেডিসিন গুলোকে যদি আমরা নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমাদের কিছুটা ফ্যামিলি হিস্ট্রিরও কিন্তু খুব দরকার পড়ে। যে কোনো জায়গাতেই হোমিওপ্যাথির এটা আপনাকে মানতেই হবে যে ফ্যামিলি হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ, যেগুলো ট্রু ডিজিজ। আমি ট্রু ডিজিজ কেন বললাম? মনে করুন অ্যাক্সিডেন্ট হয়েছে, আঘাত লেগেছে, এটা কিন্তু কোনো অবস্থাতেই ট্রু ডিজিজ নয়। একটা লোক তার খাদ্যাভ্যাসের অসুবিধার জন্য বা তার দৈনন্দিন চাল চলনের অসুবিধার জন্য একটু একটু ভুগছে, সেটা কিন্তু তার ট্রু ডিজিজের মধ্যে আমি ফেলি না। তাহলে ট্রু ডিজিজ হচ্ছে সেটাই যেটা বংশ পরম্পরা বয়ে আনছে তার জেনেটিক কোডের মাধ্যমে, অথবা এমন কিছু সমস্যা তার পরবর্তীতে তার বয়স হওয়ার সাথে সাথে সেই জায়গাগুলো থেকে সে কোনো মতেই রেহাই পাচ্ছে না। সে যতই ভাবে হাইজিন মেনটেন করুন বা তার লাইফস্টাইল বদলান না কেন, তার একটা সূক্ষ্ম প্রভাব কিন্তু তার মধ্যে একটা থেকেই যায়। অর্থাৎ এই যে রোগের যে পরিস্থিতি, কোন অবস্থায় কোন রোগটা আজকে দাঁড়িয়ে আছে, কোনটা সারাতে হবে, সেটার অনেকটাই কিন্তু আমাদেরকে নির্ভর করবে আমাদের অভিজ্ঞতার উপর। আর অভিজ্ঞতাটার কি আমি তখনই ফলবতী করতে পারবো যখন আমি জানবো যে এই রোগটা কতখানি হেরিডিটারি, কতটা অ্যাকওয়ার্ড এবং কতটা অ্যাক্সিডেন্টাল। তাহলে 3টে কথা বেরিয়ে এলো। হেরিডিটারি, তার ট্রিটমেন্ট আমরা একরকম ভাবে করব। যেটা অ্যাকওয়ার্ড, পেশেন্ট যেটা নিজে মানে গ্রহণ করেছে বা নিজের দোষে গুণে থেকে যেটাকে নিজে অর্জন করেছে, সেটা একটা। একটা হচ্ছে সে খুব খুব ভালোভাবেই আছে, কিন্তু তার সেটা কোনো একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা যেটার জন্য হয়েছে। যেমন মনে করুন একটা হেমাচুরিয়ার ক্ষেত্রে, হেমাচুরিয়ার পেশেন্ট দেখতে গিয়ে আমরা নিশ্চয়ই ফ্যামিলি হিস্ট্রি আপনি নিতেই পারেন, কিন্তু ফ্যামিলি হিস্ট্রির কি খুব গুরুত্ব সেখানে আছে? আমার মনে হয় ততটা নেই, যতটা কিনা আমরা অন্য ধরনের রোগের ক্ষেত্রে দেখবো। যেমন মনে করুন আজকে যেটা সব থেকে বড় টপিক, সেটা হচ্ছে ব্লাডারের ক্যান্সার। এর আগের দিনে আমরা প্রোস্টেট নিয়ে যথাসম্ভব আলোচনা করেছিলাম, সেখানে আমি বেশ কিছু কথা বলেছিলাম। আজকে যদি ব্লাডারের ক্যান্সার নিয়ে আমরা যদি কিছু ভাবি বলি, এই যে বললাম একটা ইটিওলজির দরকার পড়ে, রোগটা কি হয়েছে জানার দরকার পড়ে। আর একটা জিনিস জানার দরকার পড়ে যে তার প্যাথোলজিটা কতটা অবক্ষয় দেখা দিয়েছে, অর্থাৎ কত প্যাথোলজিক্যাল কন্ডিশন অ্যারাইজ করেছে এবং সেখান থেকে আমরা কতটা রিকভার করতে পারবো। ডিজেনারেশন এবং রিজেনারেশন বলে একটা কথা আছে। জেনারেটিভ চেঞ্জ যখন শুরু হয়ে যায়, সব জায়গাতেই বলা আছে যে কখনো সেটা রিজেনারেশন সম্ভব নয়। কিন্তু বাস্তবিক ভেবে আমরা অনেক সময় দেখেছি আপনার অস্টিওলজি ব্যাপারগুলোতে, মানে হাড়ের ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় যে সকল অর্গান আছে সেখানে যদি ডিজেনারেশন হয়, প্র্যাকটিক্যালি দেখুন হোমিওপ্যাথির আমার একটা অবদান আছে যে যদি আমরা সঠিক ওষুধ, বিশেষ করে কনস্টিটিউশনাল মেডিসিন যদি ঠিক দিতে পারি, ঠিক যদি অ্যানালাইসিস করতে পারি তার মাঝের জন্য, তাহলে কিন্তু অনেক সময় আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারি যে ডিজেনারেশনের জায়গায় কিন্তু রিজেনারেশনটা কিন্তু স্টার্ট হয়েছে, এবং সেটা একটা বেশ ভালো জায়গায় আমরা কিন্তু রুগীকে নিয়ে যেতে পেরেছি। তার জন্য কিন্তু সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনটা কিন্তু প্রচন্ড জরুরি ব্যাপার।
ওই হ্যাপাজেটলি ওষুধ দিলাম, আজকে একরকম সিমটম দিলাম, এবেলা একটা মেডিসিন সেবেলা একটা মেডিসিন, সঠিক মেট্রিয়ামেটিকে না বুঝে বোল্ড সিমটমগুলোকে নিয়ে যথেচ্ছভাবে স্ট্রাইকিং সিমটম মনে করে দেওয়া, এই ধরনের যদি আপনার উল্টোপাল্টা চিকিৎসা হয়, কিন্তু কখনই আপনি ওই আস্বাদনটা, একটা রুগী আরোগ্যের যে আস্বাদন, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। যদি এবার ব্লাডার ক্যান্সার যদি হয়, দেখুন আমাদের এখন যেটা খুব সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা আছে বলা ওটা ভুল হলো, যেটা আমরা খুব সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে প্যাথোলজির রিপোর্টের উপরে। ক্যান্সার হয়েছে আমি তো মুখে বলে দিলাম ক্যান্সার হয়েছে, রুগীটা রোগা হয়ে যাচ্ছে, রক্ত পড়ছে, অমনি ক্যান্সার হয়েছে তো বললে আমার হবে না, আমাকে সেটা ল্যাবরেটরির মাধ্যমে প্রমাণ করতে হবে যে সত্যি তার ক্যান্সার হয়েছে কিনা। এবার ক্যান্সার যদি হয়ে গিয়ে থাকে, এবার আমাকে বুঝতে হবে যে কোন স্টেজ। যদি প্রি কন্ডিশনে থাকে, তাহলে আমি বলতে পারি যে আমরা যদি ওয়েল সিলেক্টেড মেডিসিন ব্যবহার করি, কিন্তু কখনোই সেটা ওই খুব অল্প সময়ের মধ্যে ম্যালিগন্যান্সিতে পৌঁছতে পারবে না। কিন্তু যদি ম্যালিগন্যান্সি যখন আমার কাছে আসছে, যখন আমরা ম্যালিগন্যান্ট এটা আমাদের প্রমাণিত সত্য, তখন আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এটা ম্যাটাস্টেসিস হয়ে গেছে কিনা। যদি ম্যাটাস্টেসিস হয়ে গিয়ে থাকে, সেখানটা কিন্তু সত্যি কথা খুব একটা করণীয় কিছু থাকে না, শুধু প্যালিয়েশন বা রুগীটাকে কোনো মতে কষ্টটুকু কমিয়ে আপনাকে রাখতে হবে। কিন্তু যদি স্কোপ থাকে, রুগী যদি ভাইটালিটি বা ভাইটাল ফোর্স যদি যথেষ্ট স্ট্রং থাকে, এবং আপনার মেডিসিনে সে যদি রেসপন্স করে, এবং তার হ্যাবিট, ডায়েট, এই দুটো জায়গা যদি সে একদম ঠিকভাবে যদি পালন করে, তাহলে আপনি খেয়াল রাখতে পারবেন নিঃসন্দেহে যে তাকে কিন্তু আমাদের লাইফ স্পানটা কিন্তু আমাদের অনেকখানি আমরা বাড়িয়ে দিতে পারি। এবার দেখা যাচ্ছে, দেখুন, যেহেতু ক্যান্সারাস গ্রোথ, ক্যান্সার হয়েছে ব্লাডারে, তো এটা নিঃসন্দেহে কিন্তু একটা শুরুটা, কিন্তু দেখুন সবার শুরু তো অরিজিন আপনার কি বলবো সৌরিক মায়াজান দিয়ে, কিন্তু যখন এই অবস্থাটা দাঁড়ায়, তখন কিন্তু অতি অবশ্যই একটা সাইকোটিক ব্যাপার এসেছিল, যেটা পেশেন্ট খেয়াল করেনি, বা আপনার ওষুধে সেই জায়গাটা কোনো রেসপন্স করেনি, সেই জন্য আজকে সেই জায়গাটা পৌঁছেছে। তার সাথে কিছুটা হেরিডিটারি ব্যাপার থেকে গেছে। তাহলে আমাদের মেডিসিনাল ট্রিটমেন্টটা এক একজন চিকিৎসকের এক এক রকম হওয়াটা খুব স্বাভাবিক জিনিস। কারণ তিনি যে সিদ্ধান্ত নিয়ে এগিয়েছেন, বা যেভাবে আরোগ্য করবেন বলে ভেবেছেন, বা তাদের চিকিৎসকদের কাছ থেকে যেভাবে তারা শিখেছেন, সেটাকে নিশ্চয়ই ফলো করবেন। তার উপরে হয়তো তার নিজের অভিজ্ঞতা, নিজের চিন্তা ভাবনা, তিনি যখন ম্যাচিউর হবে এগোতে যাবেন। কিন্তু যখন ম্যালিগন্যান্ট একটা ধরাই পড়েছে, তখন কিন্তু ওই হয়ে গেছে বলে আমি ক্যান্সার কার্সিনোসিন দিয়ে দিলাম, কি নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, এই ধরনের বালখিল্যতা আমার মনে হয় কোনো চিকিৎসকের কিন্তু করা উচিত নয়। আমাদেরকে নির্ভর করতে হবে ওই সিমটমসের উপরে, যেটা কিনা আমরা পাচ্ছি। একটা সিমটমসও যদি আমি পাই, ইটিওলজি যদি পাই হেরিডিটারি, তার জন্য আমি যেরকম একটা গুরুত্ব দেবো। একটা সিমটম আমি যদি পাই যে কি বলবো এক্সটার্নাল একটা সিভিয়ার ইনজুরি হয়েছিল একটা সময়, সেটাকে আমি যেমন গুরুত্ব দেবো, তার সাথে আমাকে দেখতে হবে এই মুহূর্তে রোগীর লক্ষণগুলো কি কি লক্ষণ দেখা দিয়েছে। আসলে দেখুন ব্যাপারটা কি হয়, যে যেখানে ধোঁয়া আছে সেখানে নিশ্চয়ই একটা সময় আগুন জ্বলেছিল, আর আজকে ধোঁয়া যদি নেই, আমি কিন্তু কখনো বলতে পারি না যে আগুনটা সম্পূর্ণভাবে নিভে গেছে। হয়তো ধিকি ধিকি ভাবে জ্বলছে, যে ধোঁয়াটা আমাদের চোখের আমরা লক্ষ্য করতে পারছি না। এই জায়গাটা, অর্থাৎ একটা জায়গার আগুন ধরে এবং ধোঁয়ার ভিতরে যে একটা সম্পর্ক, রুগীরও কিন্তু রোগ এবং রোগ লক্ষণের মধ্যে মানে আমার একটা সম্পর্ক কিছুটা হলেও রয়ে গেছে। আবার দেখুন, আমরা যে সকল খুব হাইপার সেন্সিটিভ পেশেন্ট পাই, রোগগুলো যতটা সুস্পষ্ট ভাবে রুগী বলে, ন্যারেট করে, বা খুব চিন্তা ভাবনার সাথে একজনকে লিখে পর্যন্ত নিয়ে আসে, তাদের দেখবেন এক রকমের মেডিসিন বেরিয়ে আসে। আর যারা খুব ইডিওটিক, একদম কিছু বলতেই পারছে না, সঠিকভাবে রোগ লক্ষণকে ব্যাখ্যা করতে পারছে না, দেখবেন তাদের লক্ষণ ওই না বলতে পারার জন্য কিন্তু বেশ কিছু মানে ওই পরিস্থিতি সাপেক্ষে দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক সময় এবং ধোঁয়ার যে সম্পর্ক, এটা ঠিক সেই ওই পেশেন্টের ভিতরের কষ্ট এবং তার কথাটা অভিব্যক্তি, এটার উপরে কিন্তু অনেকটা নির্ভর, যে তার প্যাথোলজি বা তার কার্সিনোসিনের যে পরিস্থিতিটা এতটা একটা ভয়ানক জায়গায়। আমি মনে করি এখানে অমরনাথ চক্রবর্তী আছেন, তিনি নিশ্চয়ই বলবেন
যে এই রকম জায়গায় আমরা কতটা প্যালিয়েশন করব এবং কতটা মেডিসিনকে লো ডাইলিউশনে 3, 6, 30-এর গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ঘন ঘন রিপিটেশন অফ ডোজ যেরকম আমাকে দেখতে হবে, সেই সঙ্গে এমন মেডিসিনগুলো আমাকে দিতে হবে যেগুলো তুলনামূলকভাবে শর্ট অ্যাক্টিভ মেডিসিন, যাতে পরবর্তী ওষুধটা বদলাতে বা ফলো আপ করতে পরবর্তী কমপ্লিমেন্টারি মেডিসিনটা দিতে গিয়ে আমাকে যেন অতটা দুশ্চিন্তা করতে না হয়। কারণ ওল্ড বা সেনাইল স্টেজে যে সকল রুগীগুলো আসে দেখবেন তাদের প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু লক্ষণের মানে তারতম্য ঘটে এবং লক্ষণগুলো কিন্তু খুব দ্রুত বদলাতে থাকে। এবার দেখুন, যারা আরো বেশি অভিজ্ঞ তারা কিন্তু এই ছোটখাটো লক্ষণগুলোকে কিন্তু কখনো গুরুত্ব দেবে না। তারা সে ভাইটাল ফোর্সটাকে অবলম্বন করে মূল পেশেন্টটা যে মেডিসিনকে ইন্ডিকেট করছে তাতে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে একটা অপেক্ষা করতে শিখেছেন। আমাদের মতো হোমিওপ্যাথদের দুর্ভাগ্য, মানে আমার মতো হোমিওপ্যাথের অন্তত বেশি দুর্ভাগ্য, যে এত বেশি বিচলিত হয়ে পড়ি যে দ্রুত একটা লক্ষণ এদিক ওদিক হলো মানে আমাকে একটা ওষুধ বদলে ফেলতে হবে। ওই হাত চুলকনে যেটা স্যার বলেন, এটা যেদিন আমরা বন্ধ করতে পারবো সেদিন মনে হয় আমরা সাফল্যের মুখ দেখবো। কেন দেখবো? কারণ যখন এই এর প্যাথোলজিটা এতটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে, একটা জীবনের শেষ জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে, তখন কিন্তু আপনাকে ভাবতেই হবে যে ইমিডিয়েটলি কিভাবে রুগীটাকে আমি একটা উপশম দেবো। ব্লাড সরি ব্লাডার ক্যান্সার যদি আপনার কোনো পেশেন্ট আপনি যদি পান 40 থেকে 45-এর মধ্যে, তাহলে আপনি তাকে যতটা আরোগ্যের খেলা দেখাতে পারবেন বলে এগিয়ে যেতে পারবেন। যদি দেখা যায় 70 থেকে 75 বছর বয়সের কোনো একজন যদি এই ধরনের প্রোস্ট বা ব্লাড বা আপনার ব্লাডার ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার হোয়াট এভার মেবি, যদি জেনারেটাল অর্গানে কোনো প্রকার সমস্যা নিয়ে আসে, আপনি কিন্তু ওই একটা ডোজ দিয়ে 15 দিন অপেক্ষা করার ধৈর্য হয় দেখাতে পারেন, কিন্তু আমার মনে হয় practically অনেক সময় কিন্তু আমরা সেটা পারি না, কারণ সেটা আমাদের ওষুধ নির্বাচনের গভীরতাটা ঠিক হয়নি বলে। যাই হোক, নিয়মিত ভাবে কিন্তু এখানে পিএসএ, আমি জানি পিএসএ করেও যে আপনার কমে যাচ্ছে বলে আপনার রুগী খুব ভালো, এটাও যেরকম সত্য কথা নয়, আবার যে পিএসএ বাড়ছে কিন্তু আপনার রুগী ভালো, কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু আমরা পাই। তবে ক্যান্সারের ব্লাডের ক্ষেত্রে আর যে জিনিস আমাকে দেখতে হবে যেটা আসার জন্য ব্লাডারের স্টোন জন্য, যে স্টোন গুলো রাফ, যেগুলো এক্সপাল হতে আমি পারিনি মেডিসিন দিয়ে, বা এমনই একটা হয়তো ডিপ অ্যাক্টিভ মেডিসিন বা হাই ডাইলুট মেডিসিন দিয়ে দিয়েছি, যখন সেখান থেকে স্থানচ্যুতি ঘটেছে সুন্দরভাবে বেরিয়ে নিয়ে আসে, ব্লাডারটাকে যদি ইরোশন তৈরি করে দেয়, তাহলে কিন্তু এই ধরনের ক্ষেত্রে ভয়ানক অবস্থাটা ভাবতে হবে। এবং ওই আগের পূর্ববর্তী মেডিসিনের যতগুলো হ্যাজার্ড আছে, আপনি যতক্ষণ না ওই অ্যান্টি মায়াজমেটিক বা ওর অ্যান্টিডোট করেন, আমার মনে হয় এখানে কিন্তু সেই ততটা সাফল্য পাবেন না। এখানে দেখবেন খুব ভালো কতগুলো মেডিসিন, এবার আমি একটু একটু করে মেডিসিনের দিকে যাচ্ছি, আমি কখনই কিন্তু স্পেসিফিক মেডিসিন বলছি আমি, ওই রিলেটেড যে সকল মেডিসিন গুলো কাজ করে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। লাইকোপোডিয়াম, তো লাইকোপোডিয়ামের রুগীকে লাইকোপোডিয়াম হবে যে পেশেন্টের জীবনের প্রথম দিন থেকে লাইকোপোডিয়াম বা লাইকোপোডিয়ামের কিন্তু আমরা, কিন্তু যে সকল রুগীরা এলো আপনি তাকে প্রথম দেখছেন, তার সমস্ত কেস টেকিং আপনার কাছে নেই, কারণ আপনি যখন রুগীটাকে দেখছেন 75 বছর বয়সে দেখছেন এবং জাস্ট 1 থেকে 1.5 মাস আপনার কাছে এসেছে। আপনি যদি সময় পান পুরো পাস হিস্ট্রি নিন, কোনো আপত্তি নেই, কিন্তু অনেক সময় কিন্তু আমরা সেই সময়টা পেয়ে উঠি না। তখন কিন্তু আমাদেরকে ওই জায়গাটুকুকে উত্তরণের জন্য, এগিয়ে যাওয়ার জন্য যে সকল মেডিসিন গুলো আসে বা আমি ভেবে থাকি, ফেরামপিক্রেটাম, ফেরামপিক যেটাকে আমরা বলা হয়, ওটা কিন্তু একটা ম্যাক্সিমাম সিমটমস একটু আধটু পার্থক্যের জন্য কিন্তু আমাদের ওষুধগুলো কিন্তু বদলে যাচ্ছে। যেমন ফেরামপিকের পরে যে মেডিসিনটা আছে হাইড্রেনজিয়া 6 বা হাইড্রেনজিয়া 12 বা 30 পর্যন্ত পাওয়া যায়। আমি হাইড্রেনজিয়া 200 আজ পর্যন্ত আমি প্রেসক্রিপশন করিনি, আমি কখনো পাইও নি, প্রয়োজন পড়েনি, তাই জোগাড় করিনি, পেলে হয়তো পাওয়া যেতে পারে। তাহলে হাইড্রেনজিয়া স্যাবল এবং ফেরামপিক এই ধরনের আপনার যে ব্লাডারের ক্যান্সার বা
ওই ভয়াবহতা থেকে কিন্তু আপনার পেশেন্টকে কিন্তু রক্ষা করবে। খুব দরকার পড়লে দেখুন এখানে একটা খুব কন্ট্রাডিক্টরি কথা আছে, যেটা আমরা চিরদিন পড়ে এসেছি, জেনেছি, স্টলওয়ার্থদের বইয়ের একাধিক মতামতও পেয়েছি। যেমন মনে করুন যার টিউবারকুলোসিস হয়েছে তাকে টিউবারকুলির নাম দেওয়া উচিত কিনা, যার একসময় টিউবারকুলোসিস হয়েছিল আজকে অন্য সমস্যা বা অন্য কষ্টগুলো আছে তাকে আমার টিউবারকুলোর নাম দেওয়া উচিত কিনা, ঠিক সেইভাবে একইভাবে আমরা প্রশ্ন রাখতে পারি বা প্রশ্ন করতে পারি আজকে হোমিও দর্পণের কাছে যে যে ক্যান্সারে ভুগছে বা তার ফ্যামিলিতে ছিল এই পেশেন্টও সে একই সমতুল লক্ষণ নিয়ে আপনার কাছে এসেছে, তাকে আপনি কার্সিনোসিন দেবেন কিনা। তবে এই অর্গাননের 6 যে এডিশন সেইটাকে যদি বিশ্লেষণ করা যায়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হচ্ছে যেখানে 50 মিলিসিমেল স্কেলটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং তার স্কোপটা অনেক বেশি, দিকটা বদলানোর মধ্যে একটা ধৃষ্টতা দেখাতে পারি, সেখানে কিন্তু এরকম জায়গায় কার্সিনোসিন বোধহয় না দেওয়াটার কোনো যুক্তি নেই। এইটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনার চিন্তা ভাবনা, আপনার ফিলোসফি, আপনি কতটুকু ভেবেছেন, কতটুকু আপনার রুগী রেসপন্স করছে সবকিছুর উপর। তো এটা সম্পূর্ণ ছেড়ে দিলাম স্যারেদের উপরে। এবার দেখুন, ব্লাডারের ক্যান্সার হয়েছে আর প্রোস্টেটের ক্যান্সার হয়েছে খুব এত রিলেটেড যে মেটাস্টেসিস কিন্তু খুব অল্প দিনের মধ্যেই হয়, আমরা সেই প্রভাব পাই। এবং ওইখানে কিন্তু আর আমাদের রোগ লক্ষণের বা যে সকল লক্ষণগুলো রুগী দিচ্ছে তাতে কিন্তু খুব একটা পার্থক্য পাই না। ওই মাইল্ড হেমাচুরিয়া, পেন, অথবা মনে করুন রিটেনশন অফ ইউরিন, হ্যাঁ, বা পেচ্ছাপ সে কতটা ধরে রাখতে পারছে, কতটা করতে পারছে না, কতটা হয়ে যাচ্ছে, এরকম কতগুলো সিমটম থাকে। আর একটা মুশকিল হয়ে যায় এখানে, দেখুন আমরা যখন এই ধরনের রুগী দেখছি ওই 60 ঊর্ধ্ব তো আমরা আজকে হেসে গেলে ঈশ্বরের আশীর্বাদে জীবন কাটিয়ে দিচ্ছি, কিন্তু 70 যদি পার হয়ে যায় দেখবেন আজ একটা প্রেসার ওষুধ তাকে নিয়মিত খেতে হচ্ছে, সুগারের ওষুধ খেতে হচ্ছে, ঘুম হচ্ছে না তার জন্য সে একটা চায়, ডায়রিটিক একটা খেয়ে রেখেছে, অনেক দিন থেকে নাকি তার একটা লিভারে কি সম্পর্ক তার জন্য একটা খেয়ে রেখেছে, তার কিছুটা নিউরোলজিক প্রবলেম কিছুটা সময় ছিল তার একটা ওষুধ খেয়ে রেখেছে। এই এতগুলো ওষুধকে বাঁচিয়ে বন্ধ করে অথবা বন্ধ না করে আপনি যে কিভাবে এটাকে সারাবেন, এটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। আমি যত বড়ই ডাক্তার হই না কেন আপনাকে কিন্তু সে উপদেশ দিতে পারবো না, কারণ উপদেশটা খাতা কলমে সম্ভব হয়, বাস্তবায়িতটা করা কিন্তু খুব কঠিন জিনিস। অতএব ওইখানের ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আমাকে যেভাবে হোক একটা প্যালিয়েটিভ জায়গায়, আমি বলছি মানে কখন আপনারা প্যালিয়েশনকে সমর্থন করবেন না, আপনাদের চিন্তা ভাবনা দিয়ে করবেন। আমি যতগুলো পেয়েছি একটাকেও কিউরেটিভ পারপাসে আমি নিয়ে যেতে পারিনি, আমার পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য এইরকম রোগীগুলোকে আমার যেন মাথা থেকেই ঢুকে যায়, প্রথম থেকেই ফিক্সড আইডিয়া নয় এটা আমার অপদার্থতা, আমি কিন্তু ভাবি। আর একটা কথা, কোনোদিন এরকম জায়গাতে আপনারা হাই ডাইলুশন প্লিজ দেবেন না। তার কারণ হচ্ছে রুগীর কিন্তু হিতে বিপরীত হয়, আরোগ্য তো হয়ই না, উল্টো একটা ভয়ানক অবস্থা গিয়ে কিন্তু দাঁড়িয়ে যায়। এটা যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা বা প্র্যাকটিক্যাল যে সকল আমি অভিজ্ঞতা পেয়েছি বা ঠকেছি, আরো ঠকবো বলে যাতে আর আমাকে ঠকতে না হয় সেই জন্য এই জিনিসগুলো আমি আরো বেশি কি বলবো সতর্ক হই এবং খুব খুব ধীর গতিতে এরকম জায়গাগুলোতে রুগীর ওষুধ আমি সেখানে প্রয়োগ করার চেষ্টা করি। এবার দেখুন, তার সাথে থেকে গেল একটা হেমাচুরিয়া। সরি, তথাকথিত ভাবে কোনো কষ্ট ছিল না, পেশেন্টটি আপনার কাছে এসেছে, কম বয়সী হোক আর ওল্ড এজই হোক, হেমাচুরিয়া এলে কিন্তু আপনাকে সব থেকে আগে তার ইতিহাসটা নিতে হবে যে এই হেমাচুরিয়াটা হলো কেন। খেলাধুলা ইচ্ছে ছিল, খেলতে গিয়ে লেগে গেছে, সাইকেল করেছিল পড়ে গেছে, বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, কোথাও কোনো অসুবিধা নেই, দুদিন পর একটুখানি ব্লিডিং শুরু হলো কি একদিন পর থেকে শুরু হলো। হেমাচুরিয়া মানে হচ্ছে ব্লিডিং ইন ইউরিন। যদি আমরা দেখি তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্টাল জায়গাগুলো যদি পেলাম আমরা সেই হিসেবে ট্রিটমেন্ট করলাম। আর যদি না পাই যেতে হবে তার কোনো ইনফেকশন হয়েছে কিনা। একটা জিনিস জেনে নিতে হবে সেই জায়গাটা হচ্ছে তার কিডনি স্টোনের প্রবণতা আছে কিনা বা ছিল কিনা, আমরা ইউসি করে ইজিলি জানতে পারি। কারণ মেডিসিন দেওয়ার পর অথবা কোনো খাদ্যাভ্যাসের
তারতম্যের জন্য যদি ওই নির্দিষ্ট জায়গা থেকে স্টোনটা যদি একটা জায়গা থেকে লোকেশন যদি নষ্ট হয়, মানে একটা জায়গা থেকে যদি অন্য জায়গায় সরে যায়, তাহলে কিন্তু অনেক সময় এরকম মাইল্ড ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে সেটা যখন কিডনির অবস্থাতে আছে, অথবা ইউরেটার দিয়ে নেমে আসছে, অথবা ব্লাডারে আসছে, অথবা পরবর্তী ক্ষেত্রে যখন ইউরেথ্রা দিয়ে বেরোনোর জায়গা আছে, যেখানেই থাকুক না কেন, সে যদি একটু মুভমেন্ট করে, নাড়াচাড়া করে, এবং সেটা যদি রাফ হয়, সাইজ একটু বড় হয়, তাহলে কিন্তু একটা হেমাচুরিয়ার একটা হওয়ার সম্ভাবনা থাকে। সেটা আমাদেরকে বুঝতে হবে, সেইভাবে ট্রিটমেন্টটা হবে। আর কি হতে পারে, মনে করুন গনোরিয়াল ইনফেকশন যদি থাকে, বা অন্য কোনো প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, অথবা কোনো প্রকার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সে যদি অ্যাকোয়ার্ড করে, যেটা আমি প্রথমে বলেছিলাম ফ্যামিলি থেকে আসেনি কিন্তু এসেছে, সে নিজে অর্জন করেছে, এরকম জায়গাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের মেডিসিনটা কিন্তু ঠিক সেই রকমই হওয়া উচিত। দেখুন, সারসাপিরিলে দিলেন কি পেট্রোসিলিনাম দিলেন কি আর্নিকা দিলেন, সাময়িকভাবে নিশ্চিতভাবে কমবে, রুগী চলে যাবে, আবার ফিরে আসবে। কিন্তু যদি তাকে আর একটু ভালো রেজাল্ট দিতে হয়, তাহলে কিন্তু আপনাকে ফ্যামিলি হিস্ট্রির কথা ভাবতেই হবে, এবং সেই সঙ্গে হয়তো মেড্রোইনাম বা থুজা বা যে সকল মেডিসিনগুলো আমাদের জেনেটাল অর্গানে সব থেকে বেশি কাজ করে, ফ্যামিলি হিস্ট্রির সাথে সামঞ্জস্য রেখে, বা পেশেন্টের এই মুহূর্তে যে সকল কষ্টগুলো আছে, আপনি কিন্তু নির্বিবাদে দিতে পারেন বা দিয়ে থাকবেন, এটুকু অন্তত আমার বিশ্বাস। এবার হেমাচুরিয়ার আরো হয়তো কিছু কারণ থেকে যেতে পারে। সেটা হচ্ছে, একজন পেশেন্ট যদি প্রচন্ড পরিমাণে জল কম খায়, প্রচন্ড পরিমাণে জল কম খাচ্ছে, বা তার যদি লং লাস্টিং যদি কাফিং হয়, প্রচন্ড পরিমাণে কাফ হয়, বা কোনো কারণে দেখা গেছে যে সে ওভার লিফটিং করেছে, যে পরিমাণে শরীরের ক্ষমতা তার চেয়ে বেশি তাকে মালপত্র তুলতে হচ্ছে, যদি কোনো প্রকার কোনো স্ট্র্যাঙ্গুলেশন হয়, বা স্ট্রিক্ট হয়তো দেখা গেছে সেটা হয়েছিল, সে ডায়াল করিয়ে নিয়ে এসেছে, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ডায়ালেশন করার পর এমন একটা জায়গায় একটা ইনজুরি হয়েছে, যারা করেছেন তাদের দোষ নয়, কিন্তু যেভাবে রুগীটিকে আমাদের থাকা উচিত ছিল, হয়তো সে ঠিক সেইভাবে থাকেনি, যার জন্য কিন্তু একটা হেমাচুরিয়ার জায়গা কিন্তু একটা হতে পারে। ফেরাম গ্রুপের মেডিসিন বা আর্নিকা, অনেক সময় আমরা যেখানে ব্লিডিং সেখানে আর্নিকা দেওয়াটা কতটা সঙ্গত, এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যায়। কেন থেকে যায়? কারণ আমরা দেখেছি যে আর্নিকা কিন্তু এক ধরনের ব্লাড থিনার এর কাজ করে। আর্নিকা দিলে কিন্তু শরীরের রক্তের এটা কমে যায়, যেটা এলোপ্যাথি মতে ব্লাডে যে ওষুধ কন্টিনিউ দেন, আমরা অনেক সময় দেখবা দিয়ে থাকি, সেটা সিভিয়ার হয়েছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, বা একটা ছোট্ট যে জায়গায় কোনো একটা জায়গায় ব্রেনে ব্লাড ক্লট হয়ে গেছে, সেটা সরানোর জন্য, বা ইচমুসিস হয়ে পড়ে যায়, আমি কিন্তু আর্নিকা ইউজ করি, কারণ আর্নিকার একটা বিশাল ক্ষমতা আছে খুব দ্রুত সেই জায়গাটা, মানে ক্লটিং ব্লাডটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেবার। ঠিক সেই জন্যই নিষেধাজ্ঞাটা আপনাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি, কখনো যদি কোনো বাইট হয়, স্নেক বাইট হয়, ডগ বাইট হয়, বা র্যাট বাইট হোক, যাই হোক না কেন, যেখান থেকে বাইরের কিছু কামড়েছে, সেরকম জায়গায় আর্নিকা দেওয়া প্রবলভাবে নিষিদ্ধ। কারণ তাহলে লোকাল যে জায়গাটাতে ছিল তার চেয়ে খুব দ্রুত কিন্তু সেটা সার্কুলেটেড হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে এইরকম জায়গায় আমরা যদি আর্নিকা দিই, তাহলে দেখবেন ব্লিডিংটা কিন্তু বেশি হয়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ইনজুরি এক্সটার্নাল হয়েছে, সেখানে আমরা আর্নিকা, মাসকুলার পেন হয়েছে কি, ব্যথাটা আর একটু গভীরতার দিকে পেরিঅস্টিয়াম পর্যন্ত পৌঁছেছে, আমরা আর্নিকা দেবো, রুটা দেবো। কিন্তু কখনই আর্নিকা যখন ব্লিডিং শুরু হয়ে গেছে তখন দেবো না। এইভাবে শিখে এসেছি, বা আজকে সেই জন্য এটা আমি শেয়ার করলাম। এবার এরকম জায়গায় তারপর দেখা যাবে এরকম হতে পারে, সেটা হচ্ছে কি রিটেনশন অফ ইউরিন, যেটা আগের ক্লাসে একাধিক ক্লাস, যেটা এই ফেজে তো 4টে ক্লাস নেওয়া হলো আজকে। তো রিটেনশন অফ ইউরিন নিয়ে বলা হয়েছে। রিটেনশন অফ ইউরিনের আরেকটা কিন্তু কারণ হচ্ছে, যদি নেক অফ দ্য ব্লাডারে যদি কোনো প্রকার একটা ওভার গ্রোথ হয়, বা কোনো প্রকার স্টোন হয়, তাহলে কিন্তু রিটেনশন অফ ইউরিন কিন্তু একটা হতে পারে। মাসকুলার স্পাজমের জন্য হতে পারে, পেশেন্ট ভয় পেয়ে গিয়ে হতে পারে। অর্থাৎ রিটেনশন অফ ইউরিন কেন হচ্ছে, পোস্ট রেসিডুয়াল ইউরিন কতটা রয়ে যাচ্ছে, কারণ দেখুন কমপ্লিট কোনোভাবে হয় না। সে আগের দিনের ক্লাসে বলেছিলাম না যে 10 ml ছিল বলে সে পচন নিয়ে একটা খুব কথা উঠেছিল। এটা বুঝতে হবে যে আপনার পেশেন্টের বয়স কত, তার প্যারালাইসিস অর্থাৎ ব্লাডার প্যারালাইসিস কতখানি হয়েছে, সে হট অ্যান্ড কোল্ড রিলেশনশিপ যেটা আছে, অর্থাৎ থার্মাল যেটাকে আমরা বলি রিলেশনশিপ, সেটা কিরকম। অর্থাৎ তার যদি প্রচন্ড শীত কাতরতা থাকে, পেশেন্ট যদি খুব অল্প যদি
চমকে ওঠে, শীত লেগে যায়, ভয় পেয়ে যায়, তার কিন্তু এই ধরনের রিটেনশন অফ ইউরিন দরকার হয়। এবার দেখুন, সাইকোলজিক্যাল কারণে যদি রিটেনশন অফ ইউরিন হয়, আপনি নিশ্চয়ই আমার একটা মেডিসিনের কথা ভাববেন, ফিয়ার অফ কজ থেকে। সেখানে কিন্তু আপনি ইগনেসিয়া থেকে শুরু করে স্ট্যামোনিয়াম থেকে শুরু করে আপনি অনেক কিছু ভাবতে পারবেন। কিন্তু যদি প্রচন্ড ঠান্ডা লেগে যদি আপনার রিটেনশন অফ ইউরিন হয় পেশেন্টের ক্ষেত্রে, তাহলে আপনি নিশ্চয়ই তখন সেখানে ও স্টাফের কথা ভাববেন না, বা আর্নিকার কথা ভাবলেও ভাবতে পারেন, কিন্তু বেশি ভাবে কাজ করছে, যেমন ডাল কামড়ার কথা ভাবতে পারেন, হুম, বা জেলসি ম্যামের কথা ভাবতে পারেন। এটা আমরা স্পেসিফিক্যালি ওই জায়গাটাতে কাজ করাতে পারি বলে আমি অন্তত বিশ্বাস করি। তাহলে রিটেনশন অফ ইউরিনের সাথে সাথে অনেক সময় দেখা যায় এই সকল পেশেন্টরা হসপিটালে যায়, কারণ তার স্ট্রিকচার হয়েছে, ইউরেথ্রাল স্ট্রিকচার। ইউরেথ্রাল স্ট্রিকচার হলে তারা করে কি, ওটা জায়গাটাতে আপনার ডাইলেট করিয়ে দেয়, এবং ডাইলেট না করালে কিন্তু কোনোভাবেই রুগীটাকে সারিয়ে তোলা যাচ্ছে না। তাহলে এবার যদি দেখা যায় একটা পেশেন্ট রেকারিং এই ধরনের প্রতি শীতে কি 3 থেকে 4 মাস পর তার নাকি ময়লা জমে যাচ্ছে, মিউকাস মেমব্রেন সিক্রেশন হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, পেচ্ছাপ ঠিক মতো করতে পারছে না, প্রচুর কারণ। আবার হসপিটাল গেলে সে কারণগুলো আরো বেশি বেড়ে যায়, কারণ ইনফেকশনটা এত বেশি সেখান থেকে আমাদের পেশেন্ট গ্রহণ করে বা শরীরের মধ্যে নিয়ে আসে, যে আমাদের কিন্তু তখন চিকিৎসার দায় দায়িত্বটাকে কিন্তু ঠিক সেইভাবে নিতে হবে। কারণ সেই পেশেন্টটা কতবার যাবে, কতদিন পর পর হসপিটালে যাবে, ওই বয়সে সম্ভব নয়। পেশেন্টের বয়স বাড়ছে, বাড়ার সাথে সাথে তার চলৎ শক্তি রহিত হয়ে যাচ্ছে, সবসময় আর্থিক অবস্থা তার ঠিক থাকছে না, লোকজনের অভাব থেকে গেছে, এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করছি, অতএব দেখা যাচ্ছে কি তাকে নিয়ে যাওয়ার পর্যন্ত লোকের কিন্তু একটা অভাব আমরা তাদের মধ্যে লক্ষ্য করছি। তাহলে আমাকে দেখতে হবে কি, আমাকে পেশেন্টকে অনেকটা সুরাহা দিতে হবে, যারা এই যে ন্যারো ন্যারো ইউরেথ্রার জন্য যদি তার রিটেনশন অফ ইউরিন হয়, বা ন্যারো ইউরেথ্রার জন্য যদি মানে ইউরিন যদি ঠিক মতো এক্সপাল না হয়, তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মেডিসিন আছে, সাপোর্ট করি না কাকে, সিঙ্গেল মেডিসিন মানে কেবল সিঙ্গেল রুব্রিকের উপরে, কিন্তু পেশেন্টটা যদি দেখা যায় ওই নার্ভাস ডেবিলিটি, একটু লম্বা, প্রচন্ড অস্থিরতা, কোথায় যেতে গেলে পেচ্ছাপ পায়খানা তার বন্ধ হয়ে যাচ্ছে, কি 2 বার ধরে করছে, তাহলে নিশ্চয়ই আর্জেন্টাম নাইট্রিকামের মতো মেডিসিন আমরা ভাবতে পারি। আসলে আর্জেন্টাম নাইট্রিকাম এই ধরনের পেশেন্টদের ভিতরে আমরা লক্ষ্য করেছি শুকিয়ে যাওয়া বা অ্যাট্রোপি, তাহলে এখানে কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের মতো কথা ভাবতে পারি। কিন্তু যদি দেখা যায় সেই যে ইউরোলজিস্টকে দেখানো হয়েছিল, তিনি বলেছেন যে ইউরেথ্রার মাঝখানে কোনো একটা জায়গায় একটা নোডুলস এর মতো আছে, বা নোড ফর্ম করছে, যার জন্য ওটা যখন ঠান্ডা লেগে হোক, ভয় পেয়ে হোক, বা কোনো একটা কারণে যখন এনলার্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের মেডিসিন কথা আমরা ভাবতেই পারি, সেটা হচ্ছে একটা বভিস্টা। বভিস্টার মতো মেডিসিন কিন্তু এই ধরনের ইউরেথ্রার মধ্যে যদি নোড তৈরি হয়, সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু উতরে দেয় বলে এটা আমার বিশ্বাস, কেন আমি বইয়ে পেয়েছি এবং আমি কিন্তু ইউজ করেছি। এবার দেখুন, শুধু যদি স্ট্রিকচার হয়, তাহলে কিন্তু সেখানে আমরা ক্যান্থারিস বা ক্লিমেটিস ইরেক্টা বা পেট্রোসেলিনাম, হাইড্রেনজিয়া, দেখুন যতগুলো মেডিসিন আসবে না, প্রত্যেকের কিন্তু কাজ স্পেসিফিক্যালি, বিশেষ করে প্রুভিং সিমটমস, মানে মেডিসিন প্রুভিং কাজ করে। এবার দেখুন, আপনি যদি যুক্তি দিয়ে বলতে পারেন যে হাইড্রেনজিয়া যদি এরকম থাকে, তাহলে কি স্যার আমি যদি মানে ব্রেন টিউমারে যদি সেরকম একটা পাই দেবো, লাখ টাকা কিন্তু প্রশ্ন। ফিলোসফি মিললে দিতে পারেন, কিন্তু আমার জানা নেই যে হাইড্রেনজিয়া ব্রেনের উপরে টিউমারে কতটা কাজ করে। এগুলো কিন্তু প্রচন্ড অভিজ্ঞতার ব্যাপার থাকে। আর একটা দেখুন, মেটামেডিকায় যত লক্ষণ লেখা আছে, প্রুভিং সিমটমস এর চেয়ে আমার মনে হয় অবাঞ্ছিত ভাবে প্রয়োজনীয় মেট্রামেডিকা, পিউরা, হ্যানিম্যানের লেখা বইয়ের কথা বলছি না। এখন যে সকল গুলোর কথা বলা হয়েছে, দেখবেন প্রত্যেকটা মেডিসিনেরই ম্যাক্সিমাম
জায়গায় ওই প্যাথোলজি রিলেটেড, যেহেতু ডক্টর কি বলবো বড়িক এই রোগ ভিত্তিক এটাকে নিয়ে খুব বেশি ভাবতেন, সেই জন্য কিন্তু প্রচুর ডিজিজের নাম ওনার ভিতরে কিন্তু ওই মেটে কিন্তু পাওয়া যায়। আর কি পাওয়া যায়? ক্লিনিক্যাল সিমটমস গুলো তিনি অন্যান্য জায়গায়, তিনি তো সব প্রুভিং করেনি, যে কালেকশন করেছেন বিভিন্ন জায়গা থেকে, দেখবেন ম্যাক্সিমাম সময় কিন্তু ক্লিনিক্যাল সিমটম, অর্থাৎ আপনার কোনো পেশেন্ট হাইড্রেনজিয়া দিয়ে তার যদি ব্রেনের যদি টিউমার আপনি যদি রিমুভ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার কথা, এবং আপনার ডায়েরিতে সেটা নিশ্চিতভাবে লিখে রাখুন, পরবর্তী ক্ষেত্রে আমরা উপকৃত হব। যাক, এটা হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের কিন্তু কথা চলে আসে। এবার দেখুন, মনে করুন খুব একটা ইন্টারেস্টিং সিমটমস আমি বলছি। ওই পেশেন্টটা একটু আগে যাকে বললাম যার চিনি খাবার প্রবণতা, মানে অ্যাকচুয়ালি কি বলতো, আর্জেন্টামের লক্ষণগুলো বলে ওই ক্লিনিক্যাল সিমটমটাকে, বা আপনার কাছে যে রুগীটাকে এসেছে তাকে আমি আর্জেন্টামের রুগী প্রমাণ করার জন্য বলে দিয়েছিলাম সেটা। যদি তাই হয়, আপনার পেশেন্ট যদি খুব ড্রাঙ্কার হয়, মদ মাংসে একদম অভ্যস্ত, রেগুলার মদ গেলা ছাড়া তার কোনো উপায় নেই, মদ খেতে খেতে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছে, সেরকম জায়গায় কিন্তু তার যদি ইউরেথ্রাল স্ট্রিকচার হয়, ওপিয়ামের মতো ভালো মেডিসিন আর নেই। লক্ষণই যদি শেষ কথা হয়, তাহলে কিন্তু আপনাকে মানতে হবে আপনার রুগীটা যে ক্যারেক্টারটা নিয়ে বা যে কনস্টিটিউশনটা নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে আছে, এবং তার পাস হিস্ট্রি যেটা আপনি পাচ্ছেন তার জীবন শৈলীর ক্ষেত্রে, তাহলে সেখানে নিশ্চয়ই যদি মদ্যপ, আমরা তো আমাদের মেডিসিনে তো অনেক জায়গা অনেক লেখা আছে যে এক্সেস অ্যালকোহলের জন্য, ফ্যামিলিতে ড্রাঙ্কারের জন্য মুখ আছে, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই একবার ওপিয়ামের কথা কিন্তু আপনার ভাবা উচিত। এবার এই ধরনের, মনে করুন ব্লাডার ক্যান্সার হোক, প্রোস্টেটের ক্যান্সার হোক, বা হেমাচুরিয়া, যদি সরাসরি কজটা যদি ইনজুরি না হয়, আপনার পেশেন্ট যদি গনোরিয়ার ইতিহাস যদি বয়ে বেড়ায়, ফ্যামিলিতে যদি থাকে তার গনোরিয়ার ইতিহাস, তাহলে আজকের যে রোগ লক্ষণ তার যাই হোক, যে কষ্ট নিয়ে সে আসুক না কেন, তাহলে সেইখানে দেখবেন সালফার আয়োড আর তিনটে মেডিসিন তো একদম সবাই জানেন, তবু মনে করিয়ে দিচ্ছি, মেডোরিনাম, সিফিলিনাম এবং পালসিটিলাম। মেডোরিনাম সিফিলিনাম অ্যাবিউজ হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পালসিটিলা যে এখানে কত বড় মেডিসিন, সেটা যিনি না পালসিটিলা ইউজ করে ওই জায়গাটাকে সারিয়েছেন, তিনি কোনোদিন ওই আনন্দটা পাবেন না। আমরা কেউ কেউ এই জায়গাটা ওইটা পাই বলেই এই বলার সময় আমরা এতটা উদ্দীপ্ত হয়ে উঠি যে এটা না বললে যেন আজকে ক্লাসটাই যেন একটা অধুরা থেকে যায়, একটা ইনকমপ্লিট থেকে যায়। তাহলে এইরকম ক্ষেত্রে পালসিটিলা যে কত বড় মেডিসিন, পালসিটিলা মেয়েদের মেনস্ট্রুয়েশন বন্ধ কি, তেল মশলা ঝালকে হয়ে গেল কি, একটু কি বলবো, একটু উইপিং ডিসপোজিশন, কি ওয়েদার কক বলে মানিয়ে নিলাম না, পালসিটিলার যদি গনোরিয়ার হিস্ট্রি যে কি মারাত্মক জিনিস, এটা কিন্তু সত্যি মানে ওই উপলব্ধি ছাড়া আপনাদেরকে কিন্তু কখনো বলা যাবে না। অতএব বলা যাবে না নয়, উপলব্ধি ছাড়া আপনাদেরকে বিশ্বাস করানো যাবে না। অতএব গনোরিয়ার হিস্ট্রি পেলে আপনারা কিন্তু এই মেডোরিনাম বা সিফিলিনাম বা অন্যান্য মেডিসিন, প্রচুর অ্যান্টি গনোরিয়াল মেডিসিন আছে, নাইট্রিক অ্যাসিড থেকে অনেক আছে, কিন্তু এই পালসিটিলাকে কিন্তু প্লিজ কখনো ভুলবেন না। এবার দেখুন, বারবার ডাইলেট করে নিয়ে আসছে, তারপর তার একটা অসুবিধা দেখা দিচ্ছে, তারপর তার কোনো কষ্ট হচ্ছে, ম্যাঙ্গানাম মিউরেটিকামকে কিন্তু এড়িয়ে যাবেন না। আমি যদিও দিইনি, কিন্তু আজকে ক্লাসটা হবে বলে আমি যখন বিভিন্ন জায়গাটা ঘাঁটছিলাম, বিভিন্ন রেপার্টরি, সেখানে কিন্তু আমি পেয়েছি ম্যাঙ্গানিয়াম অ্যাসিয়েটিকামের কথা। আর যদি আলসার হয়ে গিয়ে থাকে, তাহলে তো কোথায় নেই, মার্সোল এবং নাইট্রিক অ্যাসিডের কথা আপনাকে ভাবতেই হবে, তাছাড়া কোনো কিন্তু নেই। এবার দেখুন, দুটো খুব ইন্টারেস্টিং সিমটম পেলাম। অন্য সময় ব্লিডিং হচ্ছে না, কিন্তু স্টুল ডিউরিং, সরি, ব্লিডিং ডিউরিং স্টুল, মানে পেশেন্ট যখন পায়খানা করছে তখনই যদি তার স্টুল, সরি, পেশেন্ট যখন পায়খানা করছে তখনই যদি তার ব্লিডিং হয়, উজিং হয়, ব্লিডিং বলতে সে কলকলা জ্বরের মতো ফসফরাসের মতো হুড় করে বেরোবে না, চুয়ে চুয়ে যদি ব্লিডিং হয় এরকম জায়গায়, তাহলে কিন্তু লাইকোপোডিয়াম এবং পালসিটিলা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। যদি দেখা যায়, এটা তো একটা লক্ষণ যে কখন ব্লিডিং হয়, দাঁড়িয়ে থাকলে হয়, কখন ব্লিডিং হয়, হাঁটাচলা করলে হয়, কখন ব্লিডিং হয় না চুপচাপ বসে থাকলেই হয় আমার ব্লিডিংটা, এটা কিন্তু বিভিন্ন বলবে। সেই হিসেবে বলছি, কোনো পেশেন্ট যদি আপনার কাছে জানায় যে তার এই ধরনের ব্লিডিংটা হচ্ছে একমাত্র ডিউরিং স্টুল, পায়খানা করার সময়, তখন কিন্তু আপনি তাকে দুটি মেডিসিনের কথা ভাববেন, সেটা হচ্ছে পালসিটিলা এবং লাইকোপোডিয়াম, কারণ এই দুটো সিমটমসটা কিন্তু খুব গ্রহণযোগ্য সিমটমস। আর একটা সিমটমস আছে, সেটা হচ্ছে পেচ্ছাপ করার পর যদি তার ব্লিডিং হয়,
পেচ্ছাপের সাথে ব্লিডিং হলো না, পেচ্ছাপ করে এসেছে, আপনি আপনার কাছে রুগীটা হেমাচুরিয়া রুগী, যে প্রোস্টেট ক্যান্সার রুগী, কি আপনার ব্লাডার ক্যান্সারের রুগী, কিন্তু সমস্যাটা অথবা এই রুগী যদি নাই হয়, যদি কখনো দেখেন যে তার ইউরিন মানে পেচ্ছাপটা, সরি, ব্লিডিংটা হচ্ছে পেচ্ছাপের পরে, তাহলে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারগুলো মেডিসিনগুলোর মধ্যে হচ্ছে বলে হিপার সালফার আছে, মার্ক সল আছে, সরি মার্ক কর আছে, পালসিট্রিল আছে, আর একটা হচ্ছে সারসাপিরিলার মতো মেডিসিনকে কিন্তু আমরা কখনোই যাতে এড়িয়ে না যাই। লাস্ট হচ্ছে ব্লাডার প্যারালাইসিস, অর্থাৎ প্যারালাইসিস অফ দ্য ব্লাডার। আপনি বুঝবেন কি করে? এ তো হাজার সমস্যা, বয়সের সাথে সাথে আমরা ধরে নিই পেশেন্ট যখন খুব অথর্ব হয়ে পড়েছে, ও ব্লাডারে প্যারালাইসিস হয়েছে, আর অ্যাকচুয়ালি প্যারালাইসিস জিনিসটা হচ্ছে কি, তার যে অ্যাক্টিভিটি যেটা আছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়া না পারা। তাহলে দেখুন খুব সুন্দরভাবে এই প্যারালাইসিসের কথা যদি বুঝি বা ইনঅ্যাক্টিভিটির কথা যদি ভাবি, তাহলে কিন্তু আমরা মেট্রোমেটিকে প্রচুর ওষুধ পাবো, যে ওষুধের আর শেষ করা যাবে না। ভুলে যান অত কিছুর কথা। আপনাকে দেখতে হবে আপনার পেশেন্টের এই জায়গাটা বা তার সেন্ট্রাল জায়গাটা বা তার সাইকোলজিক্যাল ব্যাপারটা কিসের, দেখবেন তখন মেডিসিনের সংখ্যা কিন্তু অদ্ভুতভাবে কমে যাবে, অদ্ভুতভাবে কমে যাবে। মাত্র দুটো কি একটি মেডিসিন এসে দাঁড়িয়ে যাবে। তার ভিতরে কোনটা আছে? জেলসিমিয়াম তো হবেই। আরেকটা জিনিস যেটা আমি বলতে গিয়ে রয়ে গেলাম, ওই যে ডায়ালেট করা, একাধিক রুগী দেখেছি যখন তাদেরকে ইসোফেগাসে যখন ডায়ালেট করতে হয় বা এতে, আমার মনের ভিতরে কেন কি জানি প্লাম্বাম মেটালিকা মেডিসিনটাকে আমি কিছুতেই ভুলতে পারি না। কারণ একাধিক জায়গায় দিয়েছি, অভিজ্ঞতা এসেছে, সঞ্চয় করেছি অভিজ্ঞতা, হয়তো ভুল প্রেসক্রিপশন হয়েছে। তাহলে এরকম ভাবে যখন ইউরেথ্রাল যখন স্ট্রিকচার হয় এবং ডাইলেট করিয়ে নিয়ে আসে, তখনও কিন্তু অনেক সময় এই প্লাম্বাম মেটালিকামের মতো মেডিসিনটাকে কিন্তু কোনো অবস্থাতে আমি অন্তত অস্বীকার করতে পারিনি। আমার মাথায় এটা ঢোকে, কস্টিকাম ওটা তো আছেই, জেলসিমিয়াম আছে, সারসাপিরিলা আছে, মেডোরিনাম আছে। এই মেডিসিনগুলোকে কিন্তু আমাদের লক্ষণ ভিত্তিক ভাবে প্রত্যেকটা, দেখুন যে কোনো মেটাল গ্রুপের মেডিসিন সবসময় ডিফেক্টিভ হয় বলে জানি। অতএব আমাদের এখানে ওই প্লাম্বাম মেটালিকামকে আমি কতটা ফ্রিকোয়েন্টলি বা কতটা ডাইলিউশনে ইউজ করব বা ইউজ সত্যি করব কিনা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার পেশেন্টের কন্ডিশনের উপরে। তো আজকে 4 দিন ধরে, 4 রাত, 4 দিন মানে 4 রাত ধরে আজকে আমরা ইউরোলজি নিয়ে যেটুকু বললাম, বলা যায় প্রচুর, শেখা যায় তার চেয়ে বেশি, কিন্তু প্রয়োগ করা যায় তার চেয়ে কম। অতএব এই কমটুকুও যদি আমরা আমাদের রুগীর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা আজকে স্যারেরা যারা আছেন তারা যেটা সংযোজন করবেন, বা আমাদের প্রশ্নের মাধ্যমে যদি নতুন কোনো মেডিসিন, নতুন কোনো চিন্তা ভাবনা বা আমাদের ব্যর্থতার জায়গাগুলি যদি বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব। তবে কিন্তু হোমিও দর্পণের এই রাত জায়গাটা আমাদের পক্ষে সম্ভব হবে। এই কথা বলে আজকে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে ক্লাসটা শেষ করছি। যদি আগামী দিন পারমিট হয়, যদি আমাদের হোমিও দর্পণে আবার আসার সুযোগ হয়, তাহলে আশা করি ইউরোলজির পরে নিউরোলজি অর্থাৎ নার্ভ ডিসঅর্ডার গুলোকে নিয়ে আর কিছুটা বললে হয়তো ভালো হবে। অতএব আগামী ক্লাসে মানে নার্ভের যে সকল রোগ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সেগুলোকে নিয়ে আশা রাখছি একটা আলোচনা করা যেতে পারে। এই বলে আজকের বক্তব্য আমি সেখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন। অমরনাথ স্যার আছেন? হ্যাঁ, আমি আছি। ধন্যবাদ স্যার আমি আছি। সুন্দর আলোচনার জন্য। জি স্যার, কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ, আমাকে কিছু বললেন? জি স্যার, কন্টিনিউ করেন স্যার, আলোচনা শেষ করেছেন আর কি। হ্যাঁ, আমরা একটা খুব সুন্দর আলোচনা পেলাম এবং এখানে একটা প্রশ্ন স্যার ছড়ে দিয়েছেন যে ক্যান্সারের ক্ষেত্রে কার্সিনোজেন দেবো কি? আমাদের দেওয়ার অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা, যেমন ডোজ পোটেন্সি খুব আর আমি এইরকম সিরিয়াস কেসগুলোতে আমি সেন্ট্রিসিমাল সাধারণত দিতে চাই না।
সেটাকে ভয় পাই আমি রীতিমতো। কারণ আমরা একটা ওষুধ যে দেবো, একটা কোনো আমি আমি যেটা মনে করি, কোনো ডাক্তার কিন্তু যতই কনফার্ম হয়ে দিক 100% নিশ্চিত হওয়া যায় না যে ওষুধটা আমি ঠিক দিয়েছি। সিমটম মেলাচ্ছি, আমরা দেখছি, সিমটম মিলিয়ে তো দেখেছি বহু ক্ষেত্রে ওষুধ দেওয়ার পর কোনো রেসপন্স নেই। এরকম ঘটনা তো আমাদের লাইফে অনেক সময় ঘটে। আমরা কি করে বুঝবো না ওষুধ দেওয়ার পর তার মুভমেন্টটা কি হলো? এইটা একটা ব্যাপার। আর এই ক্যান্সারাস পেশেন্টের গুলো আমার কাছে এখন বেশ কয়েকটা ক্যান্সারের পেশেন্ট আছে হাতে। এগুলোতে হয়টা কি, মেডিসিন সিলেকশন আপনি করলেন দিলেন, কিন্তু হোল্ড করে না বেশি। ইনকিউরেবল ডিজিজ হলে হোল্ড করবে না বেশি। এবার যদি মনে করেন যে ক্যান্সার পেশেন্টের লিঙ্গারিং করবে, তাহলে দেখবেন হোলটা মোটামুটি করবে, সে হোল মোটামুটি করবে। এখানে আরেকটা ব্যাপার আছে ওষুধের ক্ষেত্রে, যে যে কেসগুলো খুব সিপিলিক স্টিগমাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে খুব সাবধান হতে হয়। কারণ কোনো রকম ভাবে ওষুধ ভুল হলে পরে দ্রুত গতিতে ফিনিশ হয়ে যাবে। এটা খুব কঠিন জায়গায় গেল। আর একটা কথা কি, যে আর্লি স্টেজে তো আমাদের কাছে কেউ আসে না, অন্য জায়গায় সব ঘোরাঘুরি করে, ওখানে কি বলবো, কাটাকাটি করে বিভিন্ন রকম কাজকর্ম করে আমাদের কাছে আসে যদি কিছু হয়। আর এই যদি কিছু হয়, এরকম একটা জায়গায় এসে আমাকে এমন পজিশনে নিয়ে আসে যে ধরুন একটা ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটাকে তো বন্ধ করতে হবে। কারণ ব্লিডিংটা যদি বন্ধ না করে, তার চিকিৎসাটা করবেন কি করে? চিকিৎসা করতে পারবেন না। কিন্তু এখানেও ব্যাপার এই নয় যে শুধুমাত্র ব্লিডিং এর সিমটম দেখে ওষুধ দেবো। আমাদের যে কোনো ওষুধ দেওয়ার সময় ব্লিডিংটা নিশ্চয়ই কভার করবো। পাশাপাশি আমরা দেখতে পারবো যে অন্ততপক্ষে কিছু ফিজিক্যাল জেনারেল বা মেন্টাল জেনারেল যদি সেখান থেকে আমরা পাই, তাহলে ভালো। কিন্তু এটা পাই ভালো, এই কথাটা বলছি, যদি পাই, যদি কথাটা ইউজ করছি এই কারণে, যেগুলো ইনকিউরেবল কেস না, সেখানে না এই সার্বিক লক্ষণগুলো খুব কম পাওয়া যায়। এটা একটা খুব গন্ডগোলের জায়গা। ফলে ব্যাপার হচ্ছে যে এইখানে প্রেসক্রিপশন করা খুব টাফ, এবং এটা বুঝে করা উচিত। যদি নিজের কনফিউশন থেকে পেশেন্ট ছেড়ে দেওয়া হয়, আপনি যদি সিলেকশনের ক্ষেত্রে যদি আপনি ভয় পান যে এটা আমি দিয়ে ভালো হবে কি হবে না, তাহলে আমরা না দেয়াই ভালো, ছেড়ে দেওয়া ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে যখন অ্যালোপ্যাথি থেকে ছেড়ে গিয়ে আপনার কাছে আসবে, তখন আর পড়বেন আমি বিপদে। না, আর তো কিছু করার নেই, যদি পারেন যাকে যে কদিন বাঁচে। এরকম সুযোগ আমরা অনেক সময় পাই, মানে শিখে ছেলার মতো। ফলে এইসব কেসগুলো ট্রিট করতে গেলে পরে কিন্তু প্যাথোলজিক্যাল নলেজটা অত্যন্ত জরুরি। এই প্যাথোলজিক্যাল নলেজ জরুরি। প্যাথোলজিক্যালের সঙ্গে তার ভাইটালিটি, মানে এই অর্গানের যে ভাইটালিটি ব্যাপারটা, সেটাও কিন্তু আমাদের খুব জরুরি। দুটোর মধ্যে কিন্তু কন্ট্রাস্ট হলে হবে না। যদি দুটোর মধ্যে যদি বেছে নেওয়ার যদি একটা কথা বলে, যদি আমরা দেখি যে কে ভালো আছে, যদি কি ভাইটাল ফোর্স ভালো আছে, ভালো কন্ডিশনে আছে, সবাই যে আহ, আহ, সমান অসুস্থতায় কাহিল হয়ে পড়ে, তা তো নয়। তখন কিন্তু আমরা প্রেসক্রিপশনটা আমি করতে পারবো মানে কি, পোটেন্সিটা করতে পারবো। তাও খুব সাবধান, চট করে হায়ার পোটেন্সিতে যাবেন না, দ্রুত মারা যাবে। এটা আপনার মাথায় রাখতে হবে। আর যদি না বুঝতে পারেন, সিনিয়র কারো কাছে রেফার করে দেবেন। যদিও হোমিওপ্যাথিতে রেফার করার মানে কি বলবো, অভ্যাস নেই। আমি সব পারি এরকম একটা ব্যাপার আছে। আর আমি সব পারি তো ব্যাপারটা নয় আসলে। খেলায় পড়লে বুঝতে পারবেন এরকম জায়গায় যে ওষুধ দেওয়াটা কত শক্ত। যাই হোক, এই স্টাডিটা আমাদের খুব দরকার। তো স্টাডিটা করা, এই প্রস্টেটের পেশেন্ট তো আমার কাছে অনেকগুলো আছে। এই মুহূর্তে প্রস্টেট ক্যান্সারের পেশেন্ট নেই আমার কাছে। কিন্তু ব্যাপার হচ্ছে, প্রস্টেট ক্যান্সারের পেশেন্টে আমি একটা প্রস্টেট ক্যান্সারের পেশেন্টকে আমি একটা ওষুধ দিয়েছিলাম, ন্যাট্রামিউর দিয়েছিলাম। ন্যাট্রামিউর খুব দুর্দান্ত রেজাল্ট দিয়েছিল। যেখানে তাকে পেশেন্টকে বলেছে যে ওই 1 মাস 1.5 মাসের মধ্যে চলে যাবে। দমদমের একটা কেস ছিল, ওরা প্রায় 6-7 মাস টেনে নিয়ে গেছে। এবং লাস্টের দিকে গিয়ে আমি বলেছিলাম যে লাস্টের দিকে হঠাৎ করে সাডেন ডেথ হবে, এটা আমি বলেছিলাম তার সিমটোম্যাটোলজি দেখে। আর একটা ব্যাপার কি, এক্ষেত্রে আরেকটা বাধা চিকিৎসায় কোথায় জানেন তো, প্রত্যেকেই তো আজকাল 2-4টে ওষুধ খেয়েই থাকে, রেগুলার খেয়ে যাচ্ছে। এই যে এই ড্রাগিং গুলোকে এড়িয়ে আমাদের ওষুধ কতটা কাজ করবে, তার দুটো ওষুধের স্পিয়ার অফ অ্যাকশন তো আলাদা। এগুলো খুব সতর্ক, এগুলো খুব অভিজ্ঞতা না থাকলে হাত দেবেন না, সিনিয়রের কাছে রেফার করে দেবেন। তা আজকে এইটুকুই বললাম। ধন্যবাদ স্যারকে, যেরকম একটা
জায়গায় তুলে ধরেছেন, কারণ এইগুলো জানা দরকার। পেশেন্ট এখন পাবেন, অনেক অনেক পেশেন্ট পাবেন আপনারা ক্যান্সারের, যদি সাহস থাকে করুন, অসুবিধা কিছু নেই। এইটুকু বলি শেষ করলাম আজকের বক্তব্য। ধন্যবাদ। একটা কথা বলে দিই, এই ক্যান্সারের কেসে কার্সিনোজেনের যে ব্যবহার, যেটা হচ্ছে বিনোদ বিহারী ঘোষ, উনি হচ্ছেন ওই বারুইপুরের খুব নামকরা ডাক্তার ছিলেন, এবং এটা ওনার বইয়ে আমরা পেয়েছিলাম। আমরা তপন কাজিয়ালকেও আমি ব্যবহার করতে দেখেছি, পরবর্তীকালে সাহস করে আমিও কিছু করেছি। তো বললাম না সবগুলো আমার ঠিক সাকসেস রেজাল্ট আছে, কিছু 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 খুব সুন্দর রেজাল্ট এসছে। তবে এখানে 50 মিলিসিমালটা আমি দিই বেশি, কারণ ব্যাপারটা কি জানেন তো, অ্যাগ্রাভেশন হলে তো আপনি বাঁচাতে পারবেন না, খুব সতর্কভাবে কাজ করতে হয়। আমি তো 200 গ্লাস 300 গ্লাস 500 গ্লাস পরিবর্তন করেও ওষুধ দেওয়ার আছে। 100 গ্লাস বলেই রোগীর মুখটা না শুকিয়ে চামচে হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো দিতে হবে, তো না দিলে কি করে রুগীটার ওই ধাক্কাটা সে নেবে কি করে? আপনারা তো ফার্স্ট অবজারভেশন তো কেন্টের করেছেন। সেখানে এরকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেলে বা এরকম একটা ডেঞ্জারাস কন্ডিশনে থাকলে পরে প্যাথোলজি যেখানে খুব প্রোগ্রেস করে গেছে, সেখানে ওষুধের পাওয়ার যদি বেশি হয়ে যায় এবং মাত্রাও যদি বেশি হয়, তাহলে পেশেন্ট কিন্তু দ্রুত ফিনিশ হয়ে যাবে। এটা বলে শেষ করলাম। ধন্যবাদ। সুমাল্য দেখো বাবা। তোমালে দাদা লাইনে আছে? আছে তো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, স্যাররা আছেন। সিনিয়র আছে? সুমাল্য দেখ না সিনিয়র আছে কিনা, সিনিয়র থাকলে ইয়ে কর, নাহলে কোশ্চেন হবে। কোশ্চেন হলে স্যার যতক্ষণ থাকে স্যার অ্যান্সার করবে। আমরা তো বেশি রাত করবো না, আমাদের তো এভাবেই করে দিচ্ছি। সিনিয়র দেখতে পাচ্ছি না তো সেরকম। সিনিয়ররা কেউ নেই। সিনিয়র না থাকলে প্রশ্নের জায়গাটা দরকার। সাবজেক্টের স্যার অনেক কিছু বলেছেন আজকে, সেখান থেকে যদি কারো প্রশ্ন থাকে স্যারের কাছে জেনে নেওয়াটা উচিত। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আজ যতটুকু আলোচনা হলো তাহলে করতে পারেন। স্যার কি চলে গেছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, সে বললে আমি উত্তর দিতে পারবো। কারোর কোনো প্রশ্ন আছে? দাদা তাহলে সমস্ত ঘোষণা করে দেন। প্রশ্ন না থাকলে শেষ করে দেবো। হ্যাঁ, বেশ। কারোর যদি কোনো প্রশ্ন না থাকে, আজকে তাহলে আমরা এখানে আলোচনা শেষ করছি। সকলকে শুভরাত্রি জানাই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।